হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। আবারও একটি নতুন সিরিজ বা প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। দেখো, মিশন ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল 2024 কে ফোকাস করে জিকে এবং জিএস এর যে আমরা প্র্যাকটিস সেটটি 4 নম্বর ক্লাস। তো তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? অপশনগুলো সকলে দেখে নাও। মারাঠা ও মুঘল, শিখ ও মুঘল, মারাঠা ও ইংরেজ, মারাঠা ও আফগান। তো তোমরা সকলেই জানো তৃতীয় পানিপথের যুদ্ধ, যেটি কিনা মারাঠা ও আফগানদের মধ্যে হয়েছিল। এবার দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে 14ই জানুয়ারি বিশ্বাসরাও এবং সদাশিব রাওয়ের নেতৃত্বে মারাঠা সেনাবাহিনী পানিপথের তৃতীয় যুদ্ধে আফগান শাসক আহমদ শাহ আবদালি কাদের সঙ্গে হয়েছিল? আফগান শাসক কে ছিল? আহমদ শাহ আবদালির কাছে পরাজিত হয়। এই যুদ্ধে মারাঠা ভয়ঙ্কর বিপর্যয় ঘটে। সদাশিব রাও এবং বিশ্বাস রাও সহ মারাঠা সেনাদের নিহত হয়, মানে মারা যায়। পরাজয়ের খবর শুনে 1761 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1761 খ্রিস্টাব্দে বাজিরাও মারা যান। তো এখানে আমরা আবার জানবো যে পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে বা সালে বলতে পারি আমরা। এরপরে দেখো পানিপথের সেকেন্ড যুদ্ধ মানে দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1556 সালে হয়েছিল। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট বা ভীষণ গুরুত্বপূর্ণ। পানিপথের আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা যুদ্ধে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়শই দিয়েই থাকে এবং কাদের মধ্যে হয়। এরপর নেক্সট দেখো কি রয়েছে, হিমালয় পর্বতশ্রেণী হল। এখানে কি রয়েছে প্রশ্নটা? হিমালয় পর্বতশ্রেণী হল। তো হিমালয় আমাদের ভারতের উত্তরে অবস্থান করছে হিমালয়। তো হিমালয় পর্বতশ্রেণীটা কি সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। যেমন প্রাচীন ভূমি পর্বত, নবীন ভূমি পর্বত, স্তূপ পর্বত, অবশিষ্ট পর্বত। তো কি হিমালয় পর্বতশ্রেণী হলো আমাদের অপশন নম্বর বি সঠিক অ্যান্সার হয়ে যাবে কি নবীন ভূমি পর্বত। এছাড়াও দেখো কিছু কি পয়েন্টস রেখেছি আমরা, যেমন হচ্ছে কি রয়েছে প্রাচীন ভূমি পর্বত। প্রাচীন ভূমি পর্বত আমাদের ভারতের মধ্যে কোনটি? সেটা হচ্ছে আরাবল্লী। আরাবল্লী হলো আমাদের প্রাচীন ভূমি পর্বত। এবং আরাবল্লী কোথায় অবস্থিত যদি প্রশ্ন আসে তাহলে আমরা বলবো আরাবল্লী রাজস্থানে অবস্থিত। এছাড়াও আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। এর উচ্চতা কত? এর উচ্চতা 1722 মিটার। আরাবল্লীর আরেকটি উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট আবু। ওকে, নেক্সট কি রয়েছে? স্তূপ পর্বত। আর আরেকটা রয়েছে কি অপশন নাম্বার ডি রয়েছে অবশিষ্ট পর্বত। দেখো, আরাবল্লী পর্বতের আরেক নামই অবশিষ্ট পর্বত বা বর্তমানে ক্ষয়জাত পর্বত। আর আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের প্রাচীন ভঙ্গির পর্বত। আর নবীন ভঙ্গির পর্বত কাকে বলা হচ্ছে? আমাদের হিমালয়কে বলা হচ্ছে। এছাড়াও দেখো, এই হিমালয় আমাদের কোন শিলা দ্বারা গঠিত? হিমালয় আমাদের পাললিক শিলা দ্বারা গঠিত। এছাড়াও হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? যদি বলা হয় হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম তাহলে হয়ে যাবে মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত? এর উচ্চতা 8848.86 মিটার। ওকে, নেক্সট প্রশ্নতে যাব আমরা। দেখো কি রয়েছে নেক্সট প্রশ্ন। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কি? এটি WPSI 2006 সালে এসেছিল। অপশনগুলো দেখে নাও। জওহরলাল নেহেরু, ডক্টর ভীমরাও আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো আমাদের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত হন? অবশ্যই অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর কি হবে? ভীমরাও আম্বেদকর। দেখো এছাড়াও দেখো জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী বা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম
রাষ্ট্রপতি বা স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এছাড়া কি রয়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এটি হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে, নেক্সট দেখো ডাউন্স তৃণভূমি কোথায় দেখা যায়? অপশনগুলো সকলে দেখে নাও। কি রয়েছে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা, রাশিয়া। তো ডাউন্স তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, অস্ট্রেলিয়ায় আমাদের ডাউন্স তৃণভূমি দেখা যায়। এছাড়া আমরা কিছু গুরুত্বপূর্ণ তৃণভূমি রেখেছি যেগুলি প্রায়শই পরীক্ষায় চলে আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। দেখো কি সেগুলি। কিছু গুরুত্বপূর্ণ তৃণভূমি যেমন হচ্ছে সেলভা বা সেলভা তৃণভূমি কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকায় রয়েছে, কম্পাস ব্রাজিলে রয়েছে, পাকল্যান্ড জিম্বাবুয়েতে রয়েছে, ল্যানোস ভেনেজুয়েলার মধ্যে অবস্থিত, স্টেপ ইউরোপ এবং এশিয়া উত্তর এশিয়ার মধ্যে অবস্থিত, তোইকা ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থিত। এগুলি আমাদের প্রায়শই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের দিয়েই থাকে। তো নেক্সট দেখো এরপরে কি প্রশ্ন রয়েছে আমাদের। দেখো একটি তড়িৎ চুম্বক হল, একটি তড়িৎ চুম্বক হল, এটা WPSI 2005 সালে এসেছে। দেখো প্রাকৃতিক চুম্বক, স্থায়ী চুম্বক, সামরিক চুম্বক, চুম্বক নয়। তো আমাদের একটি কি একটি তড়িৎ চুম্বক হল কি? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কি হচ্ছে? সামরিক চুম্বক। একটি তড়িৎ চুম্বক হল কি? একটি সামরিক চুম্বক। এরপরে নেক্সট দেখো কি রয়েছে, বেমানান শব্দ জোড়াটি চিহ্নিত করুন। দেখো কি রয়েছে, নিকোটিন, তামা, রেসারপিন, সর্পগন্ধা, ক্যাফিন, কফি, কুইনাইন, ধুতুরা। তো এখানে কি হচ্ছে বেমানান কোনটি সেটি আমাদের নির্বাচন করতে হবে। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, কারণ এটি হচ্ছে বেমানান। যেমন কুইনাইন, ধতুরা। কি দিছে? কুইনাইন, ধতুরা। দেখো কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে। সিনকোনা গাছের ছাল থেকে আমাদের কি পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায়। কি বললাম? সিনকোনা গাছের ছাল থেকে আমাদের কুইনাইন পাওয়া যায়, এবং কুইনাইন দিয়ে আমাদের কি হয়? ম্যালেরিয়া জ্বরের ওষুধ তৈরি হয়। ওকে, এছাড়াও দেখো এগুলো সঠিক রয়েছে। যেমন নিকোটিন, নিকোটিন আমাদের কোথায় পাওয়া যায়? তামাক বা টবেকো। এরপরে দেখো রেসারপিন, রেসারপিন সর্বগন্ধা থেকে পাওয়া যায়, এবং ক্যাফিন আমরা জানি কফি। তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক থাকলো তোমাদের একটা, যে কফি চাষ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি হয়, উৎপাদন হয়? কফি কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়? ঠিক আছে, এটি তোমাদের হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবে যে কফি কোন রাজ্যে সবথেকে বেশি চাষ হয় বা উৎপন্ন হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, নিম্নলিখিত কোন সংবাদপত্র জার্নাল মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো? এখানে অপশনগুলো সকলে দেখে নাও তোমরা। কি রয়েছে? আত্মশক্তি, সংবাদ, সারথী, ক্রান্তি। তো কোনটি, কোন সংবাদপত্র বা জার্নালটি আমাদের মহারাষ্ট্র থেকে প্রকাশিত হয়? অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ক্রান্তি। এরপরে নেক্সট দেখো, নিম্নলিখিত কোন রাজ্যটির উপর দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয় না? এখানে কি বলছে? নিম্নলিখিত কোন রাজ্যটির উপর দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয় না? এইটা কোথায় এসেছিল? এসএসসি সিজিএল 2010 সালে এসেছিল এই প্রশ্নপত্রটি। দেখো মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র। তো এখানে কোনটি সঠিক হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রাজস্থান। এই রাজস্থানের উপর দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয় না। তাহলে কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়? দেখো নর্মদা নদী বেসিক্যালি আমাদের মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? নর্মদা নদী মধ্যপ্রদেশ থেকে। মধ্যপ্রদেশ থেকে কোথায় গেল? গুজরাট, গুজরাট হয়ে মহারাষ্ট্র। ঠিক আছে, এই তিনটা রাজ্যের উপর দিয়ে আমাদের কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। নর্মদা, তাপ্তি, মাহি এবং সবরমতী। কি বললাম? নর্মদা, তাপ্তি, মাহি এবং সবরমতী, এই চারটি নদী হলো ভারতের পশ্চিম বাহিনী নদী। কি বাহিনী নদী?
পশ্চিম বাহিনী নদী। কি বললাম? নর্মদা, তাপ্তি, মাহি এবং সবরমতী এই চারটি নদী হলো কি আমাদের পশ্চিম বাহিনী নদী। এগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এরপরে দেখো ভিতরকণিকা ম্যানগ্রোভ কোন রাজ্যে অবস্থিত? তো অপশনগুলো সকলে দেখে নাও। অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু। তো ভিতরকণিকা ম্যানগ্রোভ কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা ম্যানগ্রোভ আমাদের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এছাড়াও দেখো উড়িষ্যা রাজ্যে আর কি রয়েছে? সিমলিপাল জাতীয় অরণ্য। কি রয়েছে? সিমলিপাল। সিমলিপাল জাতীয় অভয়ারণ্য আমাদের কোথায় রয়েছে? এই আমাদের উড়িষ্যা রাজ্যের মধ্যে অবস্থিত। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কি রয়েছে? পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন রয়েছে। তো নেক্সট দেখো কি রয়েছে? ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি। এটি বন্ধুরা ডব্লিউপি এক্সাইজ ডিপার্টমেন্টের প্রিলিমিনারিতে এসেছে 2019 সালে। তো দেখে নাও আমাদের অপশনগুলো কি রয়েছে। রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। এছাড়া কি রয়েছে? অপশন নম্বর বি তে রাজ্যসভা এবং লোকসভা। লোকসভা ও রাষ্ট্রপতি শুধুমাত্র লোকসভা। অপশন নম্বর ডি তে রয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি রয়েছে? ডক্টর ভি কোরিয়ান মানে ভার্গিস কোরিয়ান কিসের সঙ্গে যুক্ত? এটি লেডি কনস্টেবল 2018 তে এসেছে। তো অপশনগুলো সকলে দেখে নাও। হাঁস মুরগির খামার, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, আর্থিক সংস্কার, পারমাণবিক শক্তি। এটি একটু কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসছে। যেমন আমাদের হয় যে ভার্গিস কুরিয়েন কিসের জনক বা হোয়াইট রেভলিউশনের জনক কি? ঠিক আছে, তো এটা একটু ঘুরিয়ে আসছে। তো আমাদের অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন জন্য আমাদের কি ভার্গিস কুরিয়েন এর সঙ্গে সংযুক্ত বা যুক্ত রয়েছে। এরপরে দেখো পথের প্রাচারী, পথের প্রাচারী এর রচয়িতা কি? এটা কনস্টেবল 2018 তে এসেছে। দেখো আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব গুহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়। তো পথের প্রাচারী এটি এই কাব্যগ্রন্থটা কার লেখা? এটি অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটি বইয়ের নাম বলো, তাহলে হয়ে যাবে আমাদের কি চাঁদের হাট, চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় হচ্ছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। নেক্সট দেখো কি রয়েছে? কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? ঠিক আছে, কি বলছে? কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? অপশনগুলো সকলে দেখে নাও। পরিচালন, বিকিরণ, পরিবহন, ঘূর্ণন গতি। তো তোমরা সকলেই জানো যে আমাদের সূর্যের যে তাপ আসে সেটা কিভাবে আসে বা কিভাবে আমাদের শরীরের মধ্যে পড়ে বা ভূপৃষ্ঠে পড়ে, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। অপশন নাম্বার বি আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি হচ্ছে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়? কি বলছে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়? তো অপশনগুলো সকলে দেখে নাও। 36তম, 42তম, 46তম, 69তম। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ই, 36তম। এই 36তম সংশোধনীর মাধ্যমে বা অ্যামেন্ডমেন্টের ফলে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য বা রাজ্যে পরিণত হয়। ওকে, এছাড়া আমরা গুরুত্বপূর্ণ কি পয়েন্টস লিখেছি দেখো। 1947 সালের সংবিধানের 35তম সংশোধনী অনুযায়ী সিকিম একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। 1975 সালে সংবিধানের 36তম সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। যখন আমাদের সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হলো তখন আমাদের প্রধানমন্ত্রী কে ছিল? তখন আমাদের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। ওকে, নেক্সট দেখো কি রয়েছে? রায়চুর দোয়াবকে কেন্দ্র করে কোন দুটি রাজ্যের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়?
এখানে প্রশ্নটা কি বলছে, রায়চুর দোয়াবকে কেন্দ্র করে ভারতের কোন দুটি রাজ্যের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়? অপশনগুলো সকলে দেখে নাও কি রয়েছে। বিজয়নগর ও সুলতানি সাম্রাজ্য, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে, ইলিয়াস শাহী ও মোগল বংশ, উপরে কোনটি নয়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, যারা আমার অফলাইনে ক্লাসে এই ক্লাসটি করেছো, মানে বিজয়নগর সাম্রাজ্য বা বাহমনি সাম্রাজ্য এই ক্লাসটি করেছো, তারা অবশ্যই বলতে পারবে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে রায়চুর দোয়াবকে কেন্দ্র করে প্রায়শই সংঘাতের সূত্রপাত হয়। দেখো, বিজয়নগর এবং বাহমনি এই রাজ্য দুটো দক্ষিণ ভারতের মধ্যে অবস্থিত, আর এই রাজ্যগুলি মোহাম্মদ বিন তুগলকের সময় প্রতিষ্ঠিত হয়। 1947 সালে একটি এবং 1936 সালে একটি, এগুলি বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য। এটি কি দিল্লির সুলতানি সাম্রাজ্যের সময় এই দক্ষিণ ভারতে এই বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। দেখো, কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি আমরা, যেমন দেখো, কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অংশ রায়চুর দোয়াবকে বা কৃষ্ণা গোদাবরী বদ্বীপ এবং মারাঠা ওয়ারাকে কেন্দ্র করে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে প্রথম সংঘাতের সূত্রপাত ঘটে 1366 খ্রিস্টাব্দের প্রথম বুকপুর সময়। প্রথম বুকপুর সময় আমি বললামই 1336-এ এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং 1347-এ আমাদের বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে বা সময়ে। আমরা জানি মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়, পাগলা রাজা বলা হয়, তাই তো। নেক্সট দেখো কি রয়েছে, নিম্নের কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? এখানে কি বলা হচ্ছে, নিম্নের কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? তো অপশনগুলো সকলেই দেখে নাও কি রয়েছে, নর্মদা, সবরমতী, মাহি, গোদাবরী। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, কি হবে, গোদাবরী। তো দেখো, আমরা যদি দক্ষিণ ভারতের ম্যাপটা একটু এঁকে দেখি কি রয়েছে। দেখো, দেখো প্রথমেই দেখো রয়েছে এটা পূর্ব দিক বা এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, তাই তো। তো প্রথমে রয়েছে আমাদের মহানদী, যেখানে আমাদের কি রয়েছে, ভারতের বৃহত্তম ড্যাম রয়েছে হীরাকুদ বাঁধ বা ড্যাম। এখানে গেল আমাদের কি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই আমাদের চারটা, বা আরেকটা রয়েছে সুবর্ণরেখা। এই নিয়ে আমাদের পাঁচটা পূর্ব বাহিনী নদী, এগুলো কি পূর্ব বাহিনী নদী। এগুলো হলো আমাদের কি পূর্ব বাহিনী নদী। তো এখানে কি বলছে, নিম্নের কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল কি গোদাবরী, তাই তো। এই গোদাবরী হচ্ছে আমাদের পূর্ব বাহিনী নদী। এছাড়া আমাদের কি রয়েছে, নর্মদা রয়েছে, তাপ্তি রয়েছে, এখানে সবরমতী রয়েছে, মাহি রয়েছে। এই চারটা হলো আমাদের কি পশ্চিম বাহিনী নদী। তাই তো, এই চারটা পশ্চিম বাহিনী নদী, আর এই চার পাঁচটা আমাদের কি রয়েছে পূর্ব বাহিনী নদী। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, দেশলাই কাঠির ডগায় যে দাহ পদার্থটি থাকে তা হলো, অপশনগুলো সকলে দেখে নাও, সালফার, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, ফসফরাস, অ্যান্টিমনি, সালফাইড। তো আমাদের দেশলাই যে কাঠি রয়েছে সেটার মাথায় কি রয়েছে যার ফলে আমাদের আগুনটা জ্বলে ওঠে, বা কোন দাহ পদার্থটি থাকে যার ফলে আমাদের আগুন জ্বলে ওঠে বা জ্বলে ওঠে? তো সেটা হচ্ছে অপশন নাম্বার সি, সঠিক অ্যান্সার, ফসফরাস থাকার কারণে আমাদের দেশলাই কাঠির ডগায় আগুন জ্বলে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কি বললাম, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখে নাও অপশনগুলো, কলকাতা, দিল্লি, মুম্বাই, দেরাদুন। আমাদের কয়টা, চারটা অপশন রয়েছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি,
দিল্লি। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? কি বলা আছে এখানে, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো অপশনগুলো দেখে নাও, 1969 সালে, 1975 সালে, 1979 সালে, 1982 সালে। তো নাবার্ড আমাদের কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। এখানে কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টসটা দেখো নাও। নাবার্ড এর পুরো নাম হলো কি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে গ্রামীণ যে আমাদের কৃষি ব্যবস্থাটা আছে তাকে উন্নতিশীল করার জন্য বা উন্নত করার জন্য আমাদের নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 তে, বা 12ই জুলাই আমরা বলতে পারি, 12ই জুলাই 1982 সালে আমাদের নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো কি রয়েছে, সিন্ধু সভ্যতার কোথায় লাঙ্গলের ব্যবহার প্রমাণ মিলেছে? কি বলা হচ্ছে এখানে, সিন্ধু সভ্যতার কোথায় লাঙ্গলের প্রমাণ এর সন্ধান মিলেছে বা মিলেছে, ঠিক আছে, ব্যবহারের প্রমাণ মিলেছে। তো অপশনগুলো দেখে নাও কি রয়েছে, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, চানহুদারো। এই চারটা অপশন রয়েছে। এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কালীবঙ্গান। এই কালীবঙ্গানে আমরা কি, সিন্ধু নদীর সিন্ধু যে সভ্যতাটা রয়েছে তার মধ্যে, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার মধ্যে কি রয়েছে, লাঙ্গল ব্যবহার মিলেছে। কোথায়? জায়গাটার নাম হচ্ছে কালীবঙ্গান। এই যে আমাদের সিন্ধু সভ্যতা, কি সভ্যতা? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, এটি আমাদের একটি নগরকেন্দ্রিক সভ্যতা। এটি কি, নগরকেন্দ্রিক সভ্যতা। আনুমানিক আমরা বলতে পারি 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দে আমাদের এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নগরের সন্ধান পেয়েছি আমরা, ঠিক আছে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বর্তমানে আমরা বলতে পারি সিন্ধু নদীর দুই ধারে বা দুই তীরে আমাদের এই সিন্ধু সভ্যতাটা আবিষ্কার মিলেছে বা আমরা আবিষ্কার করেছি। তো কে আবিষ্কার করলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা? দয়ারাম সাহানি। কি নাম? যিনি আবিষ্কার করেছেন তার নাম কি? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি কত সালে? 1921 সালে। এরপরে মহেঞ্জোদারো সভ্যতা কে? মহেঞ্জোদারো সভ্যতা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে বা সালে। এছাড়াও যদি আমরা বলি মেহেরগড় সভ্যতা 1974 সালে যা ফেসোয়া চ্যারিস আমাদের এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। দেখো সিন্ধু সভ্যতার বা হরপ্পা সভ্যতার লোথাল হচ্ছে একটা সামুদ্রিক বন্দর। কি? সামুদ্রিক বন্দর। বা সিন্ধু সভ্যতার আমরা বলতে পারি ম্যানচেস্টার, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।